আমি আজকের আমার ইউটিউব চ্যানেলে নাক্ষত্রিক জ্যোতিষ বিচার বা নাক্ষত্রিক জ্যোতিষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি শেখাই কি না। আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি জানি, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি আমি শেখাই না। তার কিছু কারণ আছে, সেটা নিয়ে পরে আসছি। নাক্ষত্রিক জ্যোতিষ বিচারের যে অ্যাডভান্স লেভেল, সেটাই কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি। কে.এস. কৃষ্ণমূর্তি, প্রফেসর কে.এস. কৃষ্ণমূর্তি চেন্নাইয়ের খুব বিখ্যাত অ্যাস্ট্রোলজার। সারা জীবন নক্ষত্র নিয়ে গবেষণা করেছে, রিসার্চ করেছে। উনি এই পদ্ধতির আবিষ্কার করেছেন, কৃষ্ণমূর্তি পদ্ধতি, যেটা আমরা জানি বিখ্যাত পদ্ধতি, খুব সূক্ষ্ম বিচার। তো এবার আসি নাক্ষত্রিক বিচার নিয়ে। কৃষ্ণমূর্তি নিয়ে আসছি। নাক্ষত্রিক বিচার হচ্ছে কোনো সাধারণভাবে আমরা যে সমস্ত জ্যোতিষের প্রোগ্রাম দেখি বা আমি নিজেও প্রোগ্রাম করি, সেটা হচ্ছে বেসিক লেভেলের জ্যোতিষ। অ্যাডভান্স লেভেলের জ্যোতিষে যখনই যাব তখনই নাক্ষত্রিক বিচার বা বিভিন্ন নক্ষত্রের সাথে কানেকশান আমরা দেখব, তবেই কিন্তু অ্যাডভান্স লেভেলের জ্যোতিষটা আমাদের করায়ত্ত হবে। খুব কিছু সাধারণ নিয়ম বলে দেবো, যেটা আপনারা দেখতে পাবেন নাক্ষত্রিক বিচার পদ্ধতিতে এই নিয়মগুলো ব্যবহার হয়। তো নাক্ষত্রিক বিচার হচ্ছে যেমন ভাব এবং ভাবপতি, রাশি এবং রাশির অধিপতি, তার সাথে গ্রহ নিয়ে আমরা সাধারণভাবে জ্যোতিষ বিচারটা করি। বিভিন্ন জ্যোতিষের বইয়েতে সাধারণত এইটাই পাবেন, কিন্তু এটাকে যখন আরও সূক্ষ্মভাবে বিচার করব, তখন সেই গ্রহটা, যে কোনো গ্রহ কোন নক্ষত্রে বসে আছে এবং সেই নক্ষত্রের যে লর্ড বা নক্ষত্রের অধিপতি অন্য কোন গ্রহের সাথে কানেকশান করেছে, সেই গ্রহের অধিপতি, নক্ষত্রের যে লর্ড বা নক্ষত্রের যে অধিপতি গ্রহটি কোন রাশিতে বসে আছে বা কোন ভাবে বসে আছে, কতটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে, তার ওপর কিন্তু সেই যে গ্রহটা, আগের যে গ্রহটা বললাম, অর্থাৎ যে গ্রহটা নক্ষত্রের ওপর বসে আছে, সেই গ্রহটির ফলাদেশ বা বিচার নির্ভর করবে। এরকম বহু ক্ষেত্রে দেখতে পাবেন জন্মকুণ্ডলিতে এক বা একাধিক গ্রহ তুঙ্গি বা একাধিক রাজ্যকারক রাজযোগ আছে বা রাজযোগের মতো কিছু যোগ, শুভ যোগ আছে, কিন্তু সে তার নির্দিষ্ট দশা অন্তর্দশায় সেই যোগগুলোর ফল পাচ্ছে না। এর একটা বিশেষ কারণ হচ্ছে তার নক্ষত্রের লর্ড কিন্তু খারাপ অবস্থায় বসে আছে। সেই রাজ্যকারক গ্রহ বা রাজযোগের গ্রহগুলো বা উচ্চ গ্রহগুলো বা উচ্চ গ্রহের যে নক্ষত্র লর্ড, সেটা কিন্তু খারাপ অবস্থায় বসে আছে, এবং সেই খারাপ অবস্থাটাই আমাদের বুঝতে হবে যে কোথায় বসে আছে বা কেমনভাবে বসে থাকলে সেটা খারাপ হয়ে যায় বা সেই যোগটা ফল দিতে পারে না, বা ভালো ফলের জায়গায় অনেক সময় খারাপ ফলও দিয়ে দেয়। এতটাই শক্ত জ্যোতিষ বিচার। এটা হচ্ছে নাক্ষত্রিক বিচারে যখনই আসবো, সেটা হয়ে যাবে সূক্ষ্ম বিচার পদ্ধতি। নাক্ষত্রিক বিচার অবশ্যই শেখা উচিত, বিশেষ করে রেমেডি চয়েস করার জন্য বা প্রতিকার নির্বাচন করার ক্ষেত্রেও নাক্ষত্রিক বিষয়টি বা নক্ষত্রের বিষয়টির ভূমিকা দেখা যাবে। কেননা রে বা কালারের মাধ্যমেই এই জেমস্টোনের যে বিষয়টা বা গ্রহরত্নের বিষয়টা কাজ করে। জেমস্টোন বা গ্রহরত্নের যে কালার, সেই কালারটা ঠিক কেমন হবে, সেই গ্রহটা যে নক্ষত্রের ওপর বসে আছে, যে রাশির মধ্যে বসে আছে, তার উপর নির্ভর করে। মনে করুন কারোর মেষ রাশিতে স্যাটার্ন বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কেতুর নক্ষত্রে বসে আছে, কিংবা তিনটে নক্ষত্র, সাধারণত কেতুর নক্ষত্র আছে মেষ রাশিতে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তো কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র
এবং রবির নক্ষত্র। কার নক্ষত্রে স্যাটার্ন বসে আছে, সেই নক্ষত্রের লর্ড কোথায় বসে আছে, এই টোটালটা দেখে তার নীলা লাগবে কি নীলা লাগবে না, অথবা নীলাটা পড়লে কবে পড়বে, বা কি কালারের ঠিক কতটা কীরকম জাতীয় নীলা পড়বে, বা নীলাটার কালার কেমন হবে, ডিপ হবে না হালকা হবে, নীলাটার ওজন কেমন হবে, সেটা ওজনের ব্যাপারটা বা পরিমাণের ব্যাপারটা অনেক সময় বডি ওয়েটের ওপরেও দেখতে হয়, বডি ওয়েটের ওপর ভ্যারি করে। এটা গেল। তো একটা জেমস্টোন সিলেক্ট করা এই এতটাই শক্ত বিষয়। এবার অনেকে বলছেন যে গ্রহ যদি নিচস্থ হয় তার রেমেডি দিতে নেই। এটা আমি ঠিক এই থিওরিতে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে আমাদের শরীরটা পঞ্চতত্ত্বের ওপর গঠিত। তো কোনো গ্রহ যখনই, যেমন আমাদের শরীরে ভিটামিনের দরকার হয়, কোনো ভিটামিন যদি কমে যায় আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা যায়, তেমনি কোনো গ্রহের রে যদি আমাদের শরীরে কমে যায়, সেই গ্রহের সুপ্রভাবটা যখনই কমে যায় তখনই কিন্তু আমাদের শরীরেরও সমস্যা দেখা যায়, ভাগ্যেরও সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু প্রতিকার দিতে হয়। তবে কবে দিতে হয়, কখন দিতে হয়, কোন বয়সে দিতে হবে, এটা একটা বিষয়, এটা একটা বিরাট বিষয়। গ্রহ দুর্বল মানেই সব ক্ষেত্রে আবার প্রতিকার মানে গ্রহ রত্ন দেওয়া চলে না। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হালকা পুজো পাঠেও কাজ করে। তো এরকম বিষয় কিছু ক্ষেত্রে দান, মানে কোনো বিশেষ সামগ্রী, গ্রহ রিলেটেড কোনো বিশেষ সামগ্রীর দানও খুব ভালো কাজ করে। তো অনেক রকম প্রতিকারের বিষয়টা খুব জটিল, যেমন জ্যোতিষশাস্ত্রও জটিল, প্রতিকারের বিষয়টা খুব জটিল। এই কারণে অ্যাডভান্স লেভেলের যে জ্যোতিষ বিচার অর্থাৎ নাক্ষত্রিক বিচারটা আমাদের প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকটা জ্যোতিষের জানা দরকার। অনেকেই এটা বলছেন যে নক্ষত্র বিচার না জানলে জ্যোতিষ হওয়া যায় না, কিন্তু আমাদের যে সমস্ত পুরনো বইগুলো আছে সেখানে কিন্তু নাক্ষত্রিক বিচার নেই। কিন্তু অ্যাডভান্স লেভেলের যা কিছু বই বা অ্যাডভান্স লেভেলের বড় বড় যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা নক্ষত্রকে খুব গুরুত্ব দিয়েছে। তো নক্ষত্র বিচার হচ্ছে অ্যাডভান্স লেভেলের বিচার। এখানে কিন্তু আমাদের সূক্ষ্মভাবে বিচার দেখানো হয়, প্রেডিকশানটা খুব সূক্ষ্মভাবে হয়। এরকম অনেক দেখা যাবে যে একটা জীবনে একটা ঘটনা ঘটলো বা একটা বিশেষ প্রাপ্তি বা ক্ষতি হলো, সেখানে দেখা গেল গ্রহটি কিন্তু ভালো পজিশনে বসে গেছে, তখন বা গ্রহটি খুব খারাপ পজিশনে বসে গেছে, তাহলে প্রাপ্তিটা হলো কি করে, গ্রহটা খারাপ পজিশনে বসে আছে, দেখা গেল শুভ কোনো নক্ষত্রের সাথে সংযুক্ত হয়ে আছে, তখন কিন্তু গ্রহটি ভালো ফল দিয়ে দিয়েছে। তার নির্দিষ্ট দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা বা ট্রানজিটের সময়, ট্রানজিট বা গোচর বা অনেকে এটাকে হোরারি অ্যাস্ট্রোলজিও বলে, ট্রানজিট বা গোচর নিয়েও কিন্তু আমি আগামী দিনে ভিডিও আনবো। তো এটা গেল নাক্ষত্রিক বিচার। নাক্ষত্রিক বিচার অবশ্যই শেখা উচিত, কেননা যত দিন যাচ্ছে আমাদের জীবন জটিল হচ্ছে, আর সূক্ষ্ম বিচার আমাদের অবশ্যই জানা দরকার। তো এবার আসি কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে। নাক্ষত্রিক বিচারের যে সূক্ষ্ম বিচার সেটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। কৃষ্ণমূর্তি পদ্ধতি বা কৃষ্ণমূর্তিজি, প্রফেসর কেএস কৃষ্ণমূর্তিজি, উনি সারা জীবন নক্ষত্রের ওপর জ্যোতিষ চর্চা করেছেন, নক্ষত্রটাকে খুব গুরুত্ব দিয়েছেন। এই নক্ষত্রকেই উনি সাবলর্ডে ডিভাইড করেছেন। যেমন আমরা রাশিকে 3টে নক্ষত্রে ডিভাইড করা হয়, তেমন এই নক্ষত্রকে আবার সাবলর্ডে ডিভাইড করেছেন। সেই কারণে নাক্ষত্রিক বিচারেরই অ্যাডভান্স লেভেল বা সূক্ষ্ম লেভেল হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। তবে কৃষ্ণমূর্তি পদ্ধতির একটা যেটাকে বলা হচ্ছে কমি বা দুর্বলতা আছে, বা কৃষ্ণমূর্তি পদ্ধতি সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কেন? অ্যাস্ট্রোলজি বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বা বৈদিক অ্যাস্ট্রোলজি সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কী কারণে?
কৃষ্ণমূর্তি পদ্ধতি আমাদের যা কিছু জন্মকুণ্ডলী তৈরি করা হয় আমাদের জন্ম তারিখ জন্ম সময়ের উপর বেস করে, জন্ম তারিখ এবং জন্ম সময়ের উপর বেস করে। যদি জন্ম তারিখটা 2 ঘন্টা এদিক ওদিক হয়, 2 ঘন্টার মধ্যে থাকে, মানে 2 ঘন্টায় লগ্ন চেঞ্জ হয়, তাহলে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে 2 ঘন্টা অন্তর অন্তর লগ্ন বদলায়। সেই কারণে এটা তুলনামূলকভাবে অতটা সূক্ষ্ম নয়। আমাদের যদি কোনো কারণে কারোর 7টায় জন্ম কি 7টা 15তে জন্ম যদি কোনো ভুল মানে কনফিউশন আসে, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্ষেত্রে ধরুন কারোর 7টাতে জন্ম, সে ভুল করে লিখলো 7টা 3-এ জন্ম, অর্থাৎ 2-3 মিনিটের এদিক ওদিক যদি হয়, 5 মিনিটের যদি এদিক ওদিক হয়, কারোর জন্ম সময়টা ভুল হয়, তাহলে কিন্তু পুরো বিচারটাই বদলে যাবে। যতটাই এই বিচারটা যতটাই মানে কৃষ্ণমূর্তি পদ্ধতির যে বিচারটা যতটাই মানে ভালো, আর ততটাই কিছু ক্ষেত্রে খারাপ। আর বেশিরভাগ লোকের ক্ষেত্রেই আমি দেখেছি, আমি হাতটাও দেখি এই কারণে প্রত্যেকটা লোকের, বেশিরভাগ লোকের জন্ম সময়টাই ঠিক নেই সঠিকভাবে। এবং কিছু লোক তো আসে আমার কাছে জন্ম সময় নেই, তাদের হাতের উপর ভিত্তি করেই আমি বিচার করি, সঠিক হয়, তারাই বলবে কতটা সঠিক হয় কিনা। তো আমাদের বাস্তবটা বুঝতে হবে। জন্ম সময় যদি সামান্য গণ্ডগোল হয়, কৃষ্ণমূর্তি পদ্ধতির বিচার পুরো ভুল হয়ে যাবে। সেই কারণে কৃষ্ণমূর্তি পদ্ধতি যখন শিখবেন, এটা ভেবে চিন্তেই শিখবেন এবং ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন অ্যাকিউরেট আছে তো আপনার জন্ম সময়টা, তবেই কিন্তু বিচার করবেন, যদি সৎভাবে জ্যোতিষ করেন। আর কৃষ্ণমূর্তি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে নবাংশ কুণ্ডলী, দশমাংশ কুণ্ডলী ইত্যাদি বিষয় আছে, ভাবচলিত বা ভাব চার্ট, ঠিক আছে, এইসব বিষয় আছে। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এইসব বিষয় নেই, শুধুমাত্র জন্ম কুণ্ডলীর ওপর বেস করে এবং তার নক্ষত্রের সাবলট এগুলোর ওপর বেস করে ভিত্তি করে বিচার হয়। কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অ্যাডভান্স লেভেলের, যেমন নক্ষত্র দেখতে হবে, তেমন এই নবাংশ কুণ্ডলী, দশমাংশ কুণ্ডলী, দ্বাদশাংশ কুণ্ডলী, চতুর্থাংশ কুণ্ডলী ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখতে হবে, দেখা দরকার হয়। তো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে ষোড়শবর্গ কুণ্ডলী, যেটাকে ষোড়শবর্গ কুণ্ডলী বলে বা ডিভিশনাল চার্ট বলে, সেটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে আছে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কিন্তু ডিভিশনাল চার্টের কোনো ব্যাপার নেই। আমার অ্যাস্ট্রোলজি বিভিন্ন ভিডিও অনেকেই দেখছেন, হয়তো কৃষ্ণমূর্তি পদ্ধতির বিশেষজ্ঞও অনেক জ্যোতিষ হয়তো দেখবেন, তারাই বলে দেবেন। তো যাই হোক, আজের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। এটা একটা জ্ঞানমূলক আলোচনা। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন বা অ্যাস্ট্রোলজিতে খুব ইন্টারেস্টেড বা নিজের ভাগ্য নিয়ে খুব চিন্তিত, তারা দেখেন আমার ভিডিওগুলো। তো আজের মতো এখানেই আলোচনাটি শেষ করলাম। আগামী দিনে আরও এরকম আলোচনা নিয়ে ভিডিও আনবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ দেওয়া হয়। যারা শিখতে চান, যারা কনসালটেশন নিতে চান, অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ দেওয়া হয়। যারা কনসালটেশন নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। আর অনলাইনে জ্যোতিষের বিভিন্ন কোর্স করানো হচ্ছে, বাস্তুর কোর্স করানো হচ্ছে, সংখ্যার তত্ত্ব হস্তরেখার কোর্স করানো হচ্ছে। যারা এই সাবজেক্টগুলো শিখতে চান, ইন্টারেস্টেড, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।